আমার শিক্ষা থেকে আমি বলতেছি কোনো মা বোনে যে তার বিদেশ না যেতে চায়, খাইয়া না খাইয়া দেশে পড়ে থাকো, বোনেরা কোনোদিন বিদেশ যেও না। আমি ওই দেশ দেখেছি, ওইখানকার মেয়েরা আত্মনাদ করতেছে, খাবার টুক পানি টুক পর্যন্ত পায় না। আমি নিজ চোখে দেখেছি, নিজ চোখে ওইখানে থাইকেছি। আল্লাহর দোহাই লাগে কোনো বোনে না তোমরা আর যাইতে চাইও না। আমি ওইখানে যাওয়ার সাথে সাথে, বাড়িতে পা রাখার সাথে সাথে আমার সাথে অমানবিক আচরণ শুরু হয়ে গেছে। সাথে সাথে আমার কাছ থেকে আমার যাবতীয় কাগজপত্র সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। আমি যাওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় বিপদে পড়ে গেছি। আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আমি যাইয়া যে পৌঁছাইছি সেই খবরটাও আমি 10 দিনের মধ্যে দিতে পারি নাই। আমি অফিসে ফোন দিয়ে অবজেকশন জানাইছি যে আমি বিপদে আছি। আমি বাধ্য করছি ওকে ফোন দিতে, যে অফিসে ফোন দিয়ে আমি এখানে থাকবো না, আমি যোগাযোগ করতে না দিলে। অফিসে ফোন দেওয়ার পর অফিসে জানাইছি যে আমার বাড়িতে যোগাযোগ করতে দিতেছে না। আমি পৌঁছাইছি সেই খবরটাও দিতে দিতেছে না। অফিস থেকে আমার প্রথম সান্ত্বনা দিল, কিন্তু আমার ফোন দিতে দিল না। পরবর্তীতে আবার আমি ওদের বাধ্য করছি যে অফিসে ফোন দে। অফিসে ফোন দিতে চায় না। অফিসে ফোন দিতে কইলে সকালে না বিকালে, বিকালে না রাত্রে, কালকে, এরকম করতে করতে ও 1 সপ্তাহ নিচে গেল। এমন করতে করতে একদিন ফোন দিছি। ফোন দেওয়ার পর অফিস থেকে আবল তাবল গালাগালি। ওর মেয়ে আসছিল বেড়াইতে, ওর মেয়ে আইসা এই সিন দেখে ওর মেয়ে মানবিকতা দেখাইছিল, ফোন দিছে, যোগাযোগ করতে পারছি। ওর মেয়ে বলছিল যে প্রত্যেকদিন ফোন দিও, কিন্তু আমরা যে ম্যাডামের ডাইরেক্ট না করে দিতেছে, না আমি কথা বলতে দিব না। আমারে খাবার ঠিক মতো দিত না। আমি সমস্যা হইলে আমি ওষুধ চাইলে ডাইরেক্ট বলতো ঘুমাই থাক, পরের দিন সকালে উঠলে ঠিক হয়ে যাবে, ওষুধ লাগতো না, ওষুধ এনে দেওয়া যেত না। এমন করতে করতে বেশ কয়েকদিন গেছে। আমি একদিন আবার ফিরে বলছি যে আমার সমস্যা হইতেছে, আমার ওষুধ লাগবে। ডাইরেক্ট করে অফিসে ফোন দেয়, জানাবি জানাগা তোর। ওদের ভাষা বলতে পারি না, কিন্তু ওদের ভাষাগুলো আমি বুঝতে পারতেছিলাম যে ওরা কি বলতেছিল। আমি 50% ভাষা আমি শিখেও ফেলাইছি ওই জায়গায়। আমি সম্পূর্ণ টর্চারিং সহ্য করছি। 3 বাড়িতে কাজ করছি পার ডে। ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে, ওর বাড়িতে ঘুমানোর একটু 3 থেকে 4 ঘন্টা ঘুমানোর সময় দিত। এই ঘুমানোর সময়ের মতো যদি কোনো প্রবলেম ওর কাছে মনে হইতো, ডাকটা তুললে আবার ওইটা আবার পুনরায় করাইতো। একটা কাজের 3 বার 4 বার করে করাইতো। কাজ শেষ হয়ে গেলে আবার আলোট চালট করে আবার ফিরা করাইতো। অফিসে এগুলো জানানোর পরে আমি ডাইরেক্ট মিথ্যা কথা বলছি, আমার কথা বিশ্বাস করে নেই। আচ্ছা, এই যে আসলেন, আসা পর্যন্ত আপনার কি কি মানে নির্যাতনের ঘটনাগুলো তো আমরা জানি, সব কিছু তো আমি শুরু থেকেই জানি। এখন বিষয়টা হচ্ছে আসার সময় কি কি কাগজপত্রে সিগনেচার রাখছে, এটা একটু বলেন। আসার সময় আমাকে একটা সাদা কাগজে, সবাইকে ছিল করা কাগজের মধ্যে সিগনেচার রাখে, লেখালেখি থাকে, কিন্তু আমাকে সাদা কাগজে সিগনেচার রাখছে, অ্যান্ড টিপসে রাখছে। আর বলছে, পরবর্তীতে বলছে, ওই সময় বলে নাই, যখন নাকি আমাকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের করবে তখন আমার একলা ঘরে নিয়ে আমাদের থ্রেট দিছে যে এই যে কাগজ আমরা রাখছি, এখানে আমরা কিচ্ছু বসাই নাই, আমরা ইচ্ছা মতো পরে বসাবো। এটা এখান থেকেও পারবো, বাংলাদেশের অফিস থেকেও আমি পারবো। এটা ওই আসমা আবার বলছে যে এটা সুমনেও পারবো, আর এখান থেকে আমিও পারবো, আর এই অফিসের লোকরাও পারবো। যদি তুই মামলা না, আসমা হচ্ছে কেয়ারটেকার। হ্যাঁ, সৌদির যে ক্যাম্প আছে, সৌদিতে যে বাংলাদেশি এজেন্সি আছে, সেটার কেয়ারটেকার আছে। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে থ্রেট দিচ্ছে। আর আমি যদি ডেলিভারি করি তাহলে উনি, আমি যদি এর কথা অনুযায়ী কাজটা না করি, আমি যদি আপনার সাথে মিলমিশ না করি, আপনার নিয়ে যদি আমি মামলা না তুলি, আমি যদি নিয়ন্ত্রণ না হই, তাহলে আমার নামে পুনরায় ওনারা একটা উদ্যোগ নিবে যে আমার মামলা করে দিব বা আমার ক্ষতি করব। এই ধরনের আমার থ্রেট দিছে, কোনো টেরিবেরি করবি না, যদি ভালো চাস তাহলে শুরুতে কাজ করিস, এই ধরনের থ্রেট দিয়ে। আর আমার ভিডিও রাখছে, আমারে বলছে ভিডিও করানোর আগে আমার
বলছে আমি জেনে জেনে বলবো, সব হয় উত্তর দিতে হইব। আমি তো আতঙ্ক, কারণ অনেক অনেক বিশ্রী ভাষায় আচরণ করে, লাথি ঢিল্লা ঠেলা ডাক অন্যান্য মেয়েদের মাসতে, কিন্তু আমি বুঝতে পারছি আমারে মারার সাহস পায় নাই, কিন্তু আমারে ঠেলা ধাক্কা মুক্কি লাথি ঢিলা এগুলি আছেই। আচ্ছা, আমি যেদিন বিচারে বসে যে কথা বললাম, এজেন্সির মালিকদের সাথে বসলাম, এরপরে এই আপনার কেয়ারটেকার আসমার এটা কি ছিল, আচরণটা কি ছিল? এরপর মুহূর্তে আপনার ফোন রাখার পরেও আমার মারছে, ফোন রাখার পরেও আমার চুলে ধরে তাপড়াইছে। তারপর মুহূর্তে রাত্রে আমি বুঝতে পারছি যে আমার যাওয়ার আগ পর্যন্ত এই জায়গায় ওর কথা মতো হয় আমার চলতে হইব। এখন আপা যেহেতু বলছে যে আপনি আমার বলছিলেন যে সব সত্যতা বলে গলা চাপড়ে ধরো, এই কথা আপনি আমাকে বলছিলেন যে যেহেতু আসার ব্যবস্থা হচ্ছে তুমি নিয়ন্ত্রণ ওনার সাথে হইও। সেই অনুযায়ী আমি ওনার কথা মতো, উনি বলতেছে আমি ভয়ে ভয়ে হ্যাঁ বলে আসছি। উনি আমার ভিডিও রাখছে যে আমার বেতন যে আমার প্রোফাইলে বইলা দিছে গাড়িতে তোলার পর। আমি জিজ্ঞেস করছিলাম যে আমার রাকিব ইজি ইয়ালা খালাস, মানে আমার বেতনটা কি দিবেন না, আমি এখানে রেখা যাবো, হবে না বইলা দেন। তখন আমার বলছে যে না খালাস ইন্তি ইয়াল্লা মাফি খালাস, মানে দিয়ে দিচ্ছে, দিয়ে দিয়েছি, মানে খুব রাগ অনুযায়ী আমাকে বললো ইয়াল্লা খালাস। মানে আপনার বেতনটা এজেন্সিতে গিয়ে দিয়ে আসছে? হ্যাঁ, আমাকে উল্লেখ করে বলছে 2 মাসের বেতন, এবং ইসলাম হাজার রেজনে কি বললো আর কি আরবিতে, আমি টোটাল আরবিটা বুঝি না। যাই হোক, আমি বুঝতে পারছি যে 2000 টাকা উনি এক্সট্রা দিচ্ছে, দিয়ে দিছে। আমি মানে 2000 রিয়াল। হ্যাঁ, 2000 রিয়াল 1020 দিনে। আচ্ছা, 2000 রিয়ালে কত টাকা আসে? প্রায় 64,000 প্লাস। ধরেন আপনার 31 টাকা করে হইলো আপনার, আচ্ছা প্রায় 34,000-এর মতো, এই 64,000-এর মতো, 62 থেকে 64। আচ্ছা, এখন আপনার টিকিট ভাড়া দিয়ে আপনার কাছে টাকা দিচ্ছে না? কোনো ধরনের টাকা দেয় না? টাকা দেয় না, ডাইরেক্ট বলছে, আমাকে বলছে যে তুই এই যে তোর টাকা দিয়ে পাঠাইছে, তুই এখানে আইসত করে যে তোরে পাঠানো হয়েছে, তাইফে পাঠাইছে আমার রিয়াদের থেকে, এবং তোরে যে রিটার্ন আনা হয়েছে এই গাড়ি ভাড়া বাবদ 500 টাকা তোর মালিকের কাইটা রাখছে। আচ্ছা ঠিক আছে, ওই সাবজেক্টে যাই না আমরা। এখন আপনি এই যে সৌদি আরবে যারা আমাদের মা বোনেরা, বাংলাদেশি মা বোনেরা যারা সৌদি আরবে যায়, বাসা বাড়ির কাজে যায়, সেই মা বোনদের জন্য আপনি কি মেসেজ দিতে চান আপনার শিক্ষা থেকে? এই জায়গাটা একটু বলেন জোরে। আমার শিক্ষা থেকে আমি বলতেছি, কোনো মা বোনে যে তার বিদেশ না যেতে চায়, খাইয়া না খাইয়া এই দেশে পড়ে থাকো, বোনেরা কোনোদিন বিদেশ যেও না। আমি ওই দেশ দেখেছি, আমি অফিস দেখেছি, অফিসের লোকেরা কোনো দিন সান্ত্বনা ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। ওইখানকার মেয়েরা আত্মনাদ করতেছে, খাবার টুক পানি টুক পর্যন্ত পায় না। আমি নিজ চোখে দেখেছি, নিজ চোখে ওইখানে থাইকেছি। আল্লাহর দোহাই লাগে কোনো বোনে না তোমরা আর যাইতে চাইও না।